বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও এনেছি। এই ভিডিওতে তোমাদের আমি 409 পেজ অর্থাৎ কৃষ্ণাগড় কলেজিয়েট স্কুলের কোয়েশ্চেন 5 আর কোয়েশ্চেন 6 এর সমাধান আলোচনা করব। তো কোয়েশ্চেন 5 এ তোমরা জানো পাটিগণিত আছে, আর কোয়েশ্চেন 6 এ তোমরা বীজগণিত পাবে। তো চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন 5 দাগের 1। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, যারা চ্যানেলে প্রথম এসছো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে দিও। তাতে কি হবে, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। আর অবশ্যই তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামতও আমাকে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে? তো চলো শুরু করি। 5 দাগের 1 নম্বর প্রশ্ন। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 85,000 টাকা এবং 4 বছরে সুদে আসলে 70,000 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তোমরা হয়তো জানো বন্ধুরা যে এটা হচ্ছে সরল সুদের অঙ্ক। আর সরল সুদের ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সরল সুদে আসলের মান কখনো পরিবর্তন হয় না। আসল মানে কি? আসল বা মূলধন কি? যে টাকা কাউকে ধার দেওয়া হয় বা যে টাকা কারোর থেকে ধার নেওয়া হয়, ঠিক আছে, সেই টাকাটাকে আমরা বলি আসল টাকা বা মূলধন টাকা। তো সময়ের সাথে সাথে আসলের কিন্তু কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র সময়ের সাথে সাথে সুদের পরিবর্তন হয়, অর্থাৎ সুদ বাড়ে। 1 বছরে যদি 10 টাকা সুদ হয়, পরের বছরে আরো 10 টাকা সুদ হবে, অর্থাৎ 2 বছর মিলিয়ে 20 টাকা সুদ হলো। এরকম 3 বছর, তৃতীয় বছরে আবার 10 টাকা সুদ, অর্থাৎ 3 বছরের শেষে মোট 30 টাকা সুদ। অর্থাৎ বছর পর বছর সুদের পরিমাণ বাড়ে কিন্তু আসলের পরিমাণ বাড়ে না। এবার বন্ধুরা, সুদের পরিমাণ যদি বাড়ে তাহলে সুদ আসলের পরিমাণ বাড়বে। সুদ আসল কি? সুদ আসল মানে হচ্ছে সুদ এবং আসলের সমষ্টি। যেমন ধরে নাও তুমি কাউকে 100 টাকা ধার দিয়েছিলে, 1 বছর পরে ওই 100 টাকার উপর 10 টাকা সুদ হলো। তাহলে সুদ আসল কত হলো? আসল 100 টাকা এবং 10 টাকা সুদ মিলিয়ে যে টাকাটা হচ্ছে অর্থাৎ 110 টাকা, এটাই হচ্ছে সুদ আসল। ঠিক আছে? তাহলে সুদ আসলের মধ্যে কি থাকে? আসলও থাকে, সুদও থাকে। এবার এখানে বলছে যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদ আসলে 85,000 টাকা হলো। ধরে নাও তুমি কোথাও গিয়ে মানে ব্যাংকে তুমি টাকা রেখেছো, অর্থাৎ আসল যে টাকাটা রাখছো সেটা হচ্ছে আসল। সেই টাকার উপর 7 বছর পরে তুমি দেখলে তোমার ওই টাকাটা বেড়ে 85,000 টাকা হয়ে গেল। অর্থাৎ এই 7 বছরে তুমি যে টাকা রেখেছিলে সেই টাকার উপরে ব্যাংক তোমাকে, ব্যাংকে রাখো অথবা পোস্ট অফিসে রাখো বা কোনো সংস্থাতে রাখো, যে সংস্থাতেই রাখো না কেন, সেই সংস্থা তোমাকে 7 বছরের জন্য কিছু সুদ দেবে এবং সেই সুদ আর যে টাকাটা রেখেছো অর্থাৎ আসল টাকা, সেটা মিলিয়েই কিন্তু এখানে 85,000 টাকা হয়েছে। কিন্তু তুমি যদি 7 বছরে টাকাটা যদি না তুলে নাও, যদি টাকাটা যদি 4 বছরেই তুলে নাও, তাহলে তুমি কিন্তু 70,000 টাকা পাবে। কেন পাবে? কারণ তুমি 4 বছরে যদি টাকাটা তোলো তাহলে ব্যাংক তোমাকে বা সেই সংস্থা তোমাকে কম, মানে 4 বছরের সুদ দেবে, কম বছরের সুদ দেবে। কিন্তু যদি 7 বছরে টাকাটা তোলো তাহলে আরো 3 বছরের সুদ তুমি বেশি পাবে। তো সুতরাং মাঝখানে এই 4 থেকে 7 বছর অর্থাৎ যে 3 বছর যে বেড়েছে, এই 3 বছরে টাকাটাও তো বেড়েছে, সুদ আসলটা তো বেড়েছে। তো সুদ আসল বাড়বে, আমি যে তোমাদের আগেই বললাম সুদ আসল কিন্তু বাড়ে। সুদ বাড়লে সুদ আসলও বাড়বে, কিন্তু আসলটা কি থাকবে? তাহলে 4 বছর থেকে 7 বছর হয়েছে, 4 বছরে সুদ আসল হচ্ছে 70,000 টাকা, 7 বছরে সুদ আসল হচ্ছে 85,000 টাকা। তাহলে মাঝখানে 3 বছরে কি বেড়েছে? মাঝখানে 3 বছরে সুদ বেড়েছে, আর সুদ বাড়ার জন্যই সুদ আসলটা বেড়েছে। ঠিক আছে? তাহলে সবার প্রথমে আমি কি করব, এখান থেকে আমরা সুদ বার করব। 3 বছরের সুদ কত? 7 থেকে 4 বছর বাদ দিলে আমরা 3 বছর পাই। সেই 3 বছরের সুদ কত টাকা হবে? তাহলে এই টাকা থেকে এই টাকাটা বাদ দিয়ে দিলে যে বাড়তি টাকাটা হবে সেটাই হবে সুদ। ঠিক আছে? এবং তার সাহায্যেই আমরা আসল বার করব এবং সুদের হার বার করব। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক আমি আগেও করিয়েছি। যারা আমার ভিডিও রেগুলার ফলো করছো, যারা আমার ভিডিও প্রত্যেকদিন দেখছো, তারা জানো এই ধরনের অঙ্ক আমি আগেও করিয়েছি। তো চলো শুরু করা যাক আজকের সমাধান এখানে। তাহলে এখানে লিখব 7 বছরের
সুদ আসল, এটা কি কি হবে আমরা লিখব 7 বছরের সুদ আসল মানে আসল প্লাস 7 বছরের সুদ। সবসময় জানবে সরল সুদে আসল কিন্তু সময়ের উপর নির্ভর করে না, তাই আসলটা আমি এখানে শুধুমাত্র আসল লিখব, কিন্তু সুদ সময়ের উপর নির্ভর করে, তাই এখানে লিখলাম 7 বছরের সুদ। 7 বছরের সুদ আসল মানে আসল এবং 7 বছরের সুদ, এবং সেই টাকাটাই এখানে দিয়েছে 85,000 টাকা, এত টাকা। এবার লিখব 4 বছরের সুদ আসল, তাহলে আসল হবে প্লাস 4 বছরের সুদ হবে, এবং সেই টাকাটা হচ্ছে 70,000 টাকা। তাহলে বন্ধুরা যদি এখন আমরা মাইনাস করে দিই, যদি বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো? ঠিক আছে, যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমরা পাবো 3 বছরের, দেখো এখানে লেখার দরকার নেই, তোমরা বিয়োগটা করছো এখান থেকে, চিহ্ন পরিবর্তন হবে, ঠিক আছে, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখানে আসল আর আসল কেটে গেল, তাহলে 7 বছরের সুদ থেকে 4 বছরের সুদ বাদ দিচ্ছি, অর্থাৎ কি পাচ্ছি? 3 বছরের সুদ, অবশ্যই এটা সরল সুদ, সমান সমান 85,000 থেকে 70,000 বাদ দিলে আমরা কত পাবো? 15,000 টাকা। তাহলে এখানে লিখবো 15,000 টাকা। এবার বন্ধুরা 3 বছরের সুদ তো আমি পেয়ে গেলাম, 3 বছরের সুদ যদি আমি পেয়ে যাই, তাহলে এখান থেকে আমি 4 বছরের সুদ বার করতে পারবো ঐকিক নিয়মে, 7 বছরের সুদ বার করতে পারবো। তাহলে তুমি 4 বছরের সুদও বার করতে পারো, 7 বছরের সুদও বার করতে পারো। তো কথা হচ্ছে আমি কেন বার করবো? দেখো 4 বছরের সুদ যদি আমি বার করে নিই, তাহলে 4 বছরে তোমার সুদ আসল জানা আছে, 4 বছরের সুদ আসল মানে 70,000 টাকা। তো 4 বছরের সুদ যদি জানা থাকে, তাহলে সেই সুদের মানটা 4 বছরের সুদ আসল থেকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো? আসল পাবো। তাহলে 70,000 টাকার মধ্যে আসলও আছে আর 4 বছরের সুদ আছে, দুটো মিলিয়েই তো 70,000। তার থেকে 4 বছরের সুদটা যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি পরিমাণটা যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আসল পড়ে থাকবে। তাই আমি এখানে 4 বছরের সুদ বার করবো। তোমরা 7 বছরের সুদও বার করতে পারো। যদি 7 বছরের সুদ বার করো, তাহলে 85,000 টাকা থেকে 7 বছরের সুদ বাদ দিলে আসল পাবে। দুটো ক্ষেত্রে কিন্তু আমরা একই উত্তর পাবো, ঠিক আছে, আলাদা পাবো না। তো আমি এখানে 4 বছরের সুদ বার করছি। তো প্রথমে 1 বছরের সুদ বার করবো, 1 বছরের সুদ কম হবে, তাই এখানে ভাগ করব, ভাগ করলে মান কম হয়, ঠিক আছে, তাই আমরা এখানে ভাগ করলাম। আবার 4 বছরের সুদ আবার বেশি হবে, ঠিক আছে, তাই আমরা এবারে 4টা গুণ করবো। এটা তোমরা নিশ্চয়ই জানো, এটা ঐকিক নিয়মে। তাহলে এখানে দেখো 3 5 15 0 0 0, অর্থাৎ 4 5 20, 20,000 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম মূলধন কত, সরি 4 বছরের সুদ কত? 20,000 টাকা। তো এই 20,000 টাকা 70,000 টাকা থেকে বাদ দিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো আসল। এবার লিখবো অতএব আসল বা মূলধনের পরিমাণ সমান সমান 4 বছরের সুদ আসল মাইনাস 4 বছরের সুদ, এত টাকা। এবার বন্ধুরা 4 বছরের সুদ আসল আমরা জানি 70,000 টাকা, আর 4 বছরের সুদ হচ্ছে 20,000 টাকা। তাহলে আমরা পাবো 50,000 টাকা। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম, এটাই হচ্ছে মূলধন। এবার বন্ধুরা মূলধন মানে আমরা জানি পি, তাই না? পি দ্বারা আমরা মূলধনকে চিহ্নিত করি, এত টাকা। এবার আমরা সূত্রের মাধ্যমে সুদের হার বার করব। তাহলে আমরা লিখব বার্ষিক শতকরা সুদের হার, আর হলে আর এর সূত্র আছে আর ইকুয়ালস টু 100 ইন্টু আই, এটা হচ্ছে আর এর সরাসরি সূত্র, 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু টি। এবার এখানে পি হচ্ছে আসল, যেটা হচ্ছে 50,000 টাকা, আই হচ্ছে এখানে সুদ, কিন্তু সুদটা কত বছরের? টি বছরের, মানে টিটা অর্থাৎ যত বছর আমি এখানে ব্যবহার করব তত বছরেরই সুদ এখানে লিখতে হবে, ঠিক আছে। তো আমি এই টিটা ব্যবহার করব 4 বছর,
তাহলে যদি টিটা যদি মানে সময়টা যদি 4 বছর ব্যবহার করি, তাহলে সুদটাও কিন্তু 4 বছরেরই লিখতে হবে, ঠিক আছে। এবং 4 বছরের সুদ আমরা জানি কত টাকা, 20,000 টাকা। তাহলে এখানে লিখব 20,000 টাকা। আর টি হচ্ছে সময়, এটা আমরা লিখব বা ব্যবহার করব 4 বছর। এবার বন্ধুরা মানগুলো এখানে বসিয়ে দাও। 100 ইন্টু আই হচ্ছে 20,000, পি হচ্ছে 50,000, আর টি হচ্ছে 4। এবার 1 2 3 4, 1 2 3 4 কেটে গেল। এবার 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটো 50, আর 5 দিয়ে কাটো 10, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 10%, ঠিক আছে। এটা অবশ্যই শতকরাতে হবে, তাহলে আমরা উত্তর পেলাম 10%। তাহলে এটা হচ্ছে আর একটা উত্তর। খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক প্রায় সময় পরীক্ষায় দিয়ে থাকে। বন্ধুরা পরের অঙ্ক, এই অঙ্কটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ থেকে দেওয়া হয়েছে। প্রশ্নে বলছে চক্রবৃদ্ধি সুদে নিয়োজিত কোনো মূলধনের দ্বিতীয় বছরের সুদ 880 টাকা এবং তৃতীয় বছরের সুদ 968 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। বন্ধুরা অঙ্কটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে। এখানে একটু বুদ্ধির অঙ্ক দিয়েছি, বইতে কিন্তু তোমাদের এই ধরনের অঙ্ক নেই। তো দেখো অঙ্কটা আমি একটু তোমাদের একটু ছবির মাধ্যমে এবং উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও তুমি কোনো জায়গায় থেকে 100 টাকা ধার নিয়েছো, ঠিক আছে। তাহলে এটা হলো তোমার আসল টাকা, অর্থাৎ পি টাকা। এবার 1 বছর পর সেই আসলের উপর তোমাকে 10 টাকা সুদ দিতে হয়েছে, অর্থাৎ তুমি কত টাকা তাহলে সুদ আসল দিলে, 110 টাকা, তাই তো। 100 টাকার উপর যদি 10 টাকা সুদ হয়, তাহলে সুদ আসলের পরিমাণ হবে আসল প্লাস সুদ, অর্থাৎ 110 টাকা। তাহলে এটা হলো তোমার প্রথম বছরের শেষে সুদ আসলের পরিমাণ। প্রথম বছর বলে এখানে A1 লিখছি, এ দ্বারা আমরা সুদ আসলকে চিহ্নিত করি। তাহলে প্রথম বছরের শেষে সুদ আসল হচ্ছে 110 টাকা, ঠিক আছে। এটা 1 বছরের শেষে। এরপর এই সুদ আসলটাকে আসল ধরে এবার দ্বিতীয় বছরের শেষে সুদ আসল হলো ধরে নাও 130 টাকা। এটা দ্বিতীয় বছরের সুদ আসল, দ্বিতীয় বছরের সুদ আসল। তাহলে বন্ধুরা প্রথম বছরের শেষে সুদ আসল হচ্ছে 110 টাকা, আর দ্বিতীয় বছরের শেষে সুদ আসল হচ্ছে 130 টাকা। এবার তাহলে এখানে কি হলো, সুদ কত টাকা হলো, তাহলে 130 টাকা দ্বিতীয় বছরের শেষে সুদ আসল হয়েছিল, প্রথম বছরের শেষে 110 টাকা হয়েছিল। তাহলে মাঝখানে এই যে টাকাটা বাড়লো, এই টাকাটাই তো সুদ, তাই না। তাহলে কত টাকা সুদ হলো, 20 টাকা সুদ হলো। এটা কত বছরে, দ্বিতীয় বছরে, হ্যাঁ, 2 বছরের শেষে না, এটা দ্বিতীয় বছরে। দেখো 2 বছরের শেষে যদি বলি কত টাকা সুদ হলো, তাহলে তোমাকে বলতে হবে 30 টাকা সুদ হলো। কেন, তোমার আসল তো 100 টাকা ছিল, তাহলে 2 বছর পর তোমার সুদ আসলের পরিমাণ 130 টাকা, তাহলে সুদ হলো কত টাকা, 30 টাকা। কিন্তু আমি বলছি দ্বিতীয় বছরে, দ্বিতীয় বছর মানে প্রথম বছর থেকে দ্বিতীয় বছর শেষ পর্যন্ত, এই সময়ের মধ্যে কত কত টাকা সুদ হলো, 20 টাকা সুদ হলো। এবং সেটা পেলে কি করে, এটা পেলে কি করে, দেখো A2 থেকে A1 বাদ দিয়ে, তাই না, A2 থেকে A1 বাদ দিয়ে, A2 হচ্ছে 130 আর A1 হচ্ছে 110। অর্থাৎ দ্বিতীয় বছরের সুদ বার করতে হলে তোমাকে দ্বিতীয় বছরের সুদ আসল থেকে প্রথম বছরের সুদ আসল, মানে 2 বছরের শেষে যে সুদ আসল হয় সেই পরিমাণটা থেকে প্রথম বছরে যে সুদ আসল হয়েছিল সেই পরিমাণটাকে মাইনাস করে দিতে হবে। খুব সহজ ব্যাপার। একইভাবে এই 130 টাকা যে দ্বিতীয় বছরে সুদ আসল হয়েছিল, এই টাকাটাকে আসল ধরে তৃতীয় বছরে সুদ আসলের পরিমাণ ধরে নাও 165 টাকা হলো। এটা হচ্ছে তৃতীয় বছরের শেষে সুদ আসলের পরিমাণ। তাহলে 3 বছরের শেষে সুদ আসলের পরিমাণ যদি 165 টাকা হয়, আর 2 বছরের শেষে যদি সুদ আসলের পরিমাণ 130 টাকা হয়, তাহলে তৃতীয় বছরে অর্থাৎ 2 বছর আর 3 বছরের মাঝখানে এই মাঝামাঝি সময় কত টাকা সুদ হয়েছে, 35 টাকা সুদ হয়েছে। 130 থেকে 165 অর্থাৎ 35 টাকা সুদ হয়েছে। তাহলে এই সুদটা কি, এই সুদটা হচ্ছে 3 বছরের মানে তৃতীয় বছরের সুদ, তৃতীয় বছরের সুদ, অর্থাৎ 2 বছরের শেষ থেকে 3 বছরের
2 বছরের শেষ হলো আর 3 বছর পর্যন্ত যে তোমার সুদটা, ঠিক আছে? প্রথম বছরের এটা শেষ হলো, এটা দ্বিতীয় বছরের শেষ, এটা তৃতীয় বছরের শেষ। তাহলে দ্বিতীয় বছরের শেষ থেকে তৃতীয় বছরের শেষ পর্যন্ত যে টাকাটা মানে বেড়েছে সেটাই হচ্ছে সুদ বেড়েছে। সুতরাং আমরা এই যে 35 টাকাটা পেলাম এটা তৃতীয় বছরের সুদ। আর এই তৃতীয় বছরের সুদটা আমি পাচ্ছি কি করে? A3 থেকে A2 বাদ দিয়ে। অর্থাৎ 3 বছরের শেষে যে সুদ আসল হয়েছিল তার থেকে 2 বছরের শেষে যে সুদ আসল ছিল সেটাকে মাইনাস করে দিলেই পেয়ে যাব তৃতীয় বছরের সুদ। আর দ্বিতীয় বছরের সুদ কি করে পাবো? দ্বিতীয় বছরের শেষে যে সুদ আসল হয়েছিল সেটা থেকে প্রথম বছরের শেষে যে সুদ আসল হয়েছে সেটাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে আমরা সেভাবেই করব। দ্বিতীয় বছরের সুদ দিয়ে দিয়েছে, তো দ্বিতীয় বছরের সুদ মানে A2 মাইনাস A1। এটা দ্বিতীয় বছরের শেষে সুদ আসল, এটা প্রথম বছরের শেষে সুদ আসল, তাহলে সেটা সমান সমান 880 টাকা। আর তৃতীয় বছরের সুদ মানে A3 মাইনাস A2, যেটা হচ্ছে 968। A3টা কি? A3টা হচ্ছে 3 বছরের শেষে সুদ আসলের পরিমাণ, আর A2টা কি? 2 বছরের শেষে সুদ আসলের পরিমাণ। এবার সেটা কি করে বার করবো? বন্ধুরা দেখো, একটা সূত্র আছে, তোমরা জানো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসলের পরিমাণ অর্থাৎ এটা কি AT, হ্যাঁ, আমি টি বছরের সুদ আসল, তো AT আমি এইভাবে লিখছি। আমি এর আগে যত অঙ্ক করেছি সেখানে আমরা লিখেছিলাম শুধু, তো এর অর্থ হচ্ছে সুদ আসল। কিন্তু আমি যদি AT লিখি তার অর্থ বোঝাচ্ছে টি বছরের সুদ আসল। আমি এইভাবে লিখতে পারি, শুধু লিখতে পারি, এইভাবে লিখতে পারি, ঠিক আছে? যে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে AT লিখছি। অর্থাৎ টি বছরের সুদ আসল সমান সমান হবে P ইন্টু 1 প্লাস R বাই হোল টু দি পাওয়ার টি। এবার এখানে যদি আমি 2 বছরের সুদ আসল বার করি তাহলে এখানে কি হবে? A2 হবে। টিটা হচ্ছে 2 বছর, তাহলে হবে সূত্র P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার 2। যখন তৃতীয় বছরের সুদ আসল বার করবো তখন টি এর জায়গায় 3 লিখবো, অর্থাৎ A3 বেরোবে P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার 3। এইভাবে। আর যখন 1 বছর বার করবো তখন এটা হয়ে যাবে A1 P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার 1। হোল টু দি পাওয়ার 1 মানে সেটা আমরা 1টা নাও লিখতে পারি, ঠিক আছে? তো আমরা এইভাবে A1 A2 A3 বার করব এবং তারপর আমরা এই দুটো সমীকরণ লিখব এবং এই সমীকরণ দুটোকে সমাধান করেই আমরা মূলধন এবং বার্ষিক সুদের হার খুব সহজেই বার করে নেব। তাহলে চলো এটাকে করি। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে আমি সবার প্রথমে মূলধন আর সুদের হারটাকে ধরে নেব। ধরি মূলধনের পরিমাণ অর্থাৎ আসলের পরিমাণ P টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%। R%। এবার আমরা লিখব প্রথম বছরের সুদ আসল, অর্থাৎ প্রথম বছরের শেষে, হ্যাঁ, এটা শেষে শব্দটা লাগাবে। প্রথম বছরের শেষে সুদ আসল A1 ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার 1। ঠিক আছে? এখানে সূত্রটা লিখে দেবে, যেহেতু AT ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R বাই হোল টু দি পাওয়ার টি। টিটা কি? এখানে টিটা হচ্ছে সময়, আর অবশ্যই সেই সময়টা বছরে হবে, ঠিক আছে? তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম। এবার লিখব দ্বিতীয় বছরের শেষে সুদ আসল A2 equals to P into 1 plus R by 100 whole to the power 2। আচ্ছা, এখানে 1 আছে, 1টা তোমরা লিখতেও পারো, না লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা 1টা মুছে দিলাম আর এখানে লিখব তৃতীয় বছরের শেষে সুদ আসল A3 equals to P into 1 plus R by 100 whole to the power 3। এবার বন্ধুরা এগুলো অবশ্যই টাকা সব, হ্যাঁ, টাকা। এবার বন্ধুরা আমরা কি করব? শর্তানুযায়ী A2 মাইনাস A1
অর্থাৎ দ্বিতীয় বছরের শেষে সুদ আসল থেকে প্রথম বছরের শেষের সুদ আসল মাইনাস করে দিলে পেয়ে যাব দ্বিতীয় বছরের সুদ। এবার আমরা সেটাই লিখব। প্রশ্নানুসারে A2 minus A1 equals to 880 এবং A3 minus A2 equals to 968। তো এটা আমাকে একটু চেক করে নিতে হবে। সো লেট মি চেক। হ্যাঁ, 968। এবার বন্ধুরা আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো। A2-র মান আমি এখানে বার করেছিলাম P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দ্য 2 মাইনাস A1 হচ্ছে P ইন্টু 1 প্লাস R বাই 100 ইকুয়ালস টু কত? 880। ঠিক আছে। এবার বন্ধুরা এখান থেকে কি কমন যাচ্ছে দেখো তো। এখান থেকে P, এখানেও P আছে, তাহলে P কমন যাবে। এখানে 1 প্লাস R বাই 100 দুটো আছে, আর এখানে 1 প্লাস R বাই 100 একটা আছে। তার মানে 1 প্লাস R বাই 100 এটা একখানা কমন চলে যাবে। তাহলে এবার কি থাকবে? এই দুটো 1 প্লাস R বাই 100 থেকে একটা নিয়ে নিয়েছি, তাহলে একটা 1 প্লাস R বাই 100 পড়ে থাকবে, তাই না? 1 প্লাস R বাই 100 পড়বে। আচ্ছা বন্ধুরা একটা কাজ করি, তোমাদের দেখো অঙ্কটা একটু সহজ, আমি একটু করে দিই। এই 1 প্লাস আর এখানে 1 প্লাস R বাই 100 এখানেও আছে, এখানেও আছে, তাই না? তো আমরা একটা কাজ করি, এই 1 প্লাস R বাই 100টাকে একটা কিছু রাশি ধরে নিই, x ধরে নিই। ঠিক আছে, তাহলে এখানে ধরে নিচ্ছি, ধরি 1 প্লাস R বাই 100 ইকুয়ালস টু x। তাহলে দেখো করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি পাচ্ছি? p ইন্টু এক্স স্কোয়ার মাইনাস পি এক্স ইকুয়ালস টু 880। দেখো কত সহজ হয়ে গেল, তাই না? কত সহজ হয়ে গেল। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে? পি এক্স কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকে এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 880, তাই তো? আচ্ছা, এবার এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা একইভাবে লিখবো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল কিউব মাইনাস p into 1 plus r by 100 whole square equals to 968। এবার এখানেও আমরা ধরে নিচ্ছি 1 plus r by 100 এটার মান x। তাহলে আমরা কি লিখতে পারি? px কিউব মাইনাস p, এটা মাইনাস আছে না, দাগ পড়ে গেছে, p কত হবে? এটা x স্কোয়ার ইকুয়ালস টু 968। এবার বন্ধুরা এখান থেকে কি কমন যাচ্ছে? পি এক্স স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে? ঠিক আছে, আমরা একটা কাজ করি, এটাকে এইভাবে লিখি। হ্যাঁ, এক্স মাইনাস 1 পড়ে থাকবে ইকুয়ালস টু 968। এবার বন্ধুরা এইটাকে একটু আমি সাজিয়ে লিখবো। দেখো পি লিখবো, দুটো এক্স আছে না, এখান থেকে একটা এক্স আমি এখানে এইভাবে নিয়ে নিচ্ছি, এইভাবে ব্র্যাকেট করে দিচ্ছি, আর তার সাথে গুণ করে আর একটা এক্স লিখছি। এতে কি হবে দেখো, এই একই জিনিস হবে। পি লিখলাম, দুটো এক্স থেকে একটা এক্স এখানে লিখলাম, আর একটা এক্স একটু আলাদা করে দিলাম, আর এক্স মাইনাস 1টাকে এদিকে লিখলাম। তো বন্ধুরা এটা করার পেছনে কারণটা দেখো, দেখো এই রাশিটার মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি পি এক্স ইন্টু এক্স মাইনাস 1 এর মান কত? 880। তো এইটা যাতে এখানে ব্যবহার করতে পারি, এই জন্যই আমি এই রাশিটাকে একটু সাজিয়ে লিখলাম। এটাকে আমরা একটা নাম্বার দিয়ে দিই, 1 নম্বর সমীকরণ। তাহলে বন্ধুরা এই মানটা এখন আমরা এখানে বসিয়ে দেবো। এটার জায়গায় কত লিখবো? 880। এবার ইন্টু এক্স ইকুয়ালস টু 968। এবার 880 আমরা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে এক্স ইকুয়ালস টু কি পেলাম? 968 বাই 880। এবার এখানে যেহেতু 880 আমি ব্যবহার করলাম, তাহলে এখানে লিখবে 1 নম্বর সমীকরণ ব্যবহার করি। ব্যবহার করে, হ্যাঁ। এবার বন্ধুরা এক্স এর মান আমরা বসিয়ে দেবো। এরপরে তো আর কিছু করার নেই, এখানে আমরা কাটাকুটি করতে পারি। তো আমরা এখন আপাতত কাটাকুটি করছি না, আমরা এখানে মানটা বসিয়ে দেবো। মান বসিয়ে পাই। এবার বন্ধুরা এক্স কে আমরা কি ধরেছিলাম? এক্স কে আমরা ধরেছিলাম 1 প্লাস আর বাই 100। তাহলে এবার এক্স এর জায়গায় আবার একই জিনিস লিখে দেবো, 1 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু 968 বাই 880।
ঠিক আছে। এবার আমরা এই 1টাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে উপরে আছে 968, নিচে আছে 880, 1টা পাশে চলে গেল, মাইনাস হয়ে গেল। এবার বন্ধুরা আমরা এখান থেকে লসাগু করবো 880, তাহলে কি হচ্ছে 968 মাইনাস 1-এর সাথে 880 গুণ হবে, অর্থাৎ 880। তাহলে বন্ধুরা এখানে 968 থেকে 880 যদি আমরা মাইনাস করি তাহলে কি পাবো দেখো, তাহলে মাইনাস করো। এখানে 880 থেকে 968 বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি এদিকে 8, এদিকে 8, অর্থাৎ 88 ডিভাইডেড বাই নিচে 880 আছে। এবার এই 100টা আমরা এদিক থেকে এইদিকে নিয়ে যাব, যখনই ডান দিকে যাবে তখন গুণ হয়ে যাবে, অর্থাৎ 88 ডিভাইডেড বাই 880 ইন্টু 100। ঠিক আছে, এটা উপরে গুণ আছে, ঠিক আছে, নিচে না। তাহলে 88 দিয়ে কেটে দাও, 10 হচ্ছে, আর এখানে 0 দিয়ে কেটে দাও, তাহলে কত হলো 10, অর্থাৎ 10%। আর এর মান কত আসলো 10%। তাহলে এটা হচ্ছে একটা উত্তর। এবার বন্ধুরা এই আর এর মান আমরা 10% পেয়ে গেলাম। এই মানটা আমরা কি করব, এই জায়গাটাতে বসিয়ে দেবো। ঠিক আছে, এই জায়গাটা বসিয়ে দিলেই আমরা পি এর মানটা পেয়ে যাব, খুব সহজেই আমরা পেয়ে যাব। তাহলে এবার 1 নম্বর সমীকরণে আমরা মানটা বসিয়ে দিই। এবার লিখব 1 নম্বর সমীকরণে আর ইকুয়ালস টু 10 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটাকে আমি এইভাবে লিখব, পি ইন্টু এক্স এর জায়গায় লিখব 1 প্লাস আর বাই 100, ঠিক আছে, ইন্টু 1 প্লাস আর বাই 100 মাইনাস 1 ইকুয়ালস টু 880, তাই তো, কারণ এক্স এর মান কি 1 প্লাস আর বাই 100 ছিল, তাই তো। দেখো 1 নম্বর সমীকরণ হচ্ছে এইটা। এবার এখানে তো আমরা কোথাও আর দেখতে পাচ্ছি না, না, কিন্তু আমরা জানি এটা যে এক্স এর মান কি হয় 1 প্লাস আর বাই 100, তো এই এক্স এর জায়গায় 1 প্লাস আর বাই 100 লিখলাম, এই এক্স এর জায়গায় লিখবো 1 প্লাস আর বাই 100, এইটা। এবার আমরা এখানে যেখানে আর দেখবো সেখানে যেখানে 10 বসিয়ে দেবো, 10% বসাবো না, 10 বসাবো। এবার এই 1 কেটে গেল, তাহলে লিখবো পি ইন্টু 1 প্লাস 10/100, এখানে আছে আবার 10/100 ইকুয়ালস টু 880। এখানে কি হচ্ছে পি ইন্টু 100 সাথে 10 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 110, নিচে হচ্ছে 100 ইন্টু 10/100 ইকুয়ালস টু 880। এবার বন্ধুরা আমরা এখানে কি করব, দেখো এখানে 0 আর এখানকার একটা 0 ক্যান্সেল হয়ে গেল, 11 দিয়ে 8 11 অষ্টআশি হলো, ঠিক আছে। এবার এখানে আমরা আর একটা 0 এখানে কেটে দিতে পারি, তাহলে আমরা পাচ্ছি পি, আর এদিকে পাচ্ছি 1 বাই, এখানে দুটো 0 এখানে একটা 0, অর্থাৎ 3টে 0 ইকুয়ালস টু 8। এবার আমরা পিটাকে যদি এদিকে রাখি আর এই নাম্বারটা যদি এদিকে নিয়ে যাই তাহলে আর গুণ হয়ে যাবে, 1000-এর সাথে 8 গুণ হবে, অর্থাৎ 8000 টাকা। তাহলে আমরা মূলধন পেয়ে গেলাম 8000 টাকা। এটা আর একটা উত্তর। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। বন্ধুরা পরের অঙ্ক, এই অঙ্কটি অংশীদারি কারবার থেকে দেওয়া হয়েছে। দেখো অঙ্কে বলছে রাজীব, অনিল আর সঞ্জয় এই 3 জন অংশীদারগণ কি করছে, যথাক্রমে 30,000 টাকা, 20,000 টাকা আর 15,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। এর অর্থ হচ্ছে রাজীব 30,000 টাকা দিয়েছিল, অনিল ব্যবসায় 20,000 টাকা দিয়েছিল এবং সঞ্জয় ব্যবসায় 15,000 টাকা দিয়েছিল। এবার শুরু করার 4 মাস পর রাজীব তার মূলধনের হাফ মানে অর্ধেক, হাফ অংশ তুলে নিল। হাফের অর্থ হচ্ছে অর্ধেক তুলে নিল, মানে 30,000 টাকা লাগিয়েছিল তার থেকে অর্ধেক মানে 15,000 টাকা তুলে নিয়েছে। কখন? 4 মাস পর। আরো 9 মাস পর তাদের ব্যবসায় মোট এত টাকা লাভ হলো। কে কত টাকা লভ্যাংশ পাবে? দেখো বন্ধুরা এই অঙ্কটা একটু আলাদা অঙ্ক। সাধারণত বইতে যে সমস্ত অঙ্ক দেওয়া হয় সেখানে যে লাভটা হয় সেটা 1 বছরের লাভ দিয়ে দেয়, ঠিক আছে, 1 বছরের লাভ দিয়ে দেয়। কিন্তু বন্ধুরা এই অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি ব্যবসাটা এক বছর বা 12 মাসের না, ব্যবসাটা হচ্ছে 13 মাসের ব্যবসা। কেন? প্রথমে 4 মাস পর রাজীব তার মূলধন থেকে অর্ধেক তুলে নিয়েছে, আরো 9 মাস, তাহলে 4 আর 9 মাস, অর্থাৎ ব্যবসাটা তাহলে চলেছে ক মাস?
13 মাস ব্যবসাটা চলেছে, ঠিক আছে? 13 মাসের ব্যবসা। এবার বন্ধুরা তোমাদের বলে রাখি, এইখানে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে, এই ধরন বলতে যখন কোনো অংশীদারি কারবারের অঙ্কতে কেউ টাকা তুলে নিল, ব্যবসা চলাকালীন কেউ টাকা তুলে নিল, বা ব্যবসাতে কেউ টাকা আবার অতিরিক্ত লাগালো, অথবা ব্যবসায় হঠাৎ করে অন্য কোনো ব্যক্তি এসে যোগ দিল, বা হঠাৎ করে ব্যবসা চলতে চলতে অন্য কেউ চলে গেল ব্যবসা ছেড়ে, এই সব ধরনের ক্ষেত্রে আমরা কি করি, 1 মাসের ভিত্তিতে লভ্যাংশ বার করি, 1 মাসের ভিত্তিতে মূলধন বার করি, ঠিক আছে? 1 মাসের ভিত্তিতে মূলধন বার করি। এটার অর্থ এই যে 1 বছরের মানে এখানে 13 মাস, তো 13 মাসে যে মোট যে লাভটা হয়েছে না, এই লাভটা 13 মাসে হয়েছে। তো 13 মাসে যে লাভটা হয়েছে, সেই লাভটা পাওয়ার জন্যই তারা কিন্তু 30,000 টাকা, 20,000 টাকা এবং 15,000 টাকা এককালীন টাকা নিয়োজিত করেছিল। এককালীন মানে একেবারে এই টাকা নিয়োজিত করেছে, এরপরের কোনো টাকা নিয়োজিত করবে না বা তুলবে না, যেমন অনিল আর সঞ্জয় করেনি সেটা। টাকা তুলেও নি, টাকা দেয়ও নি, যে টাকা লাগিয়েছিল সেই টাকাটাই তারা ব্যবসায় লাগিয়েছে, এরপর আর কিছু করেনি। এবং বছর শেষে যে লাভটা হবে সেই লাভ থেকে তারা ভাগগুলো বুঝে নেবে। কিন্তু যেহেতু রাজীব কি করছে, 4 মাস পর অর্ধেক তুলে নিয়েছে, তাহলে ব্যবসা চলাকালীন ব্যবসার মধ্যে গোলমাল করে দিয়েছে, ঠিক আছে? এখানে তুলে নিতে পারে, হয়তো বলতে পারে যে আবার টাকা যুক্ত করেছে, এরকম হতে পারে। যাই হোক, ব্যবসায় কেউ গোলমাল করে দিয়েছে। তো কোনো একজন গোলমাল করলেই আমাদের এখানে করতে হবে কি, যে টাকাটা তারা 1 বছরে লাভ করছে, আমাদের ধরে নিতে হবে এখন সেই টাকাটা তারা 1 মাসে লাভ করবে। 3 জন মিলে 1 মাসে লাভ করবে। তাহলে 3 জন মিলে যদি 1 মাসে এই টাকাটা লাভ করতে যদি চায়, তাহলে যে টাকাটা তারা বছরের শুরুতে লাগিয়েছিল আর ভেবেছিল যে এই টাকাটাই সারা বছর থাকবে, তাহলে কিন্তু সারা বছর এই টাকাটা লাগালে হবে না। সেই টাকাটা তাহলে তাদের প্রত্যেক মাসে নিয়োজিত করতে হবে, তাই তো? খুব স্বাভাবিক ব্যাপার। এই টাকাটা প্রত্যেক মাসে লাভ করতে চাইলে তাদের যে টাকাটা তারা বছরের জন্য লাগিয়েছিল, সেই টাকাটা বছর বা 13 মাসের জন্য লাগিয়েছিল, সেই টাকাটা তাহলে তাদের এখন প্রত্যেক মাসে নিয়োজিত করতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে নিয়ম, আমরা এইভাবেই করব। এটাকেই বলা হয় 1 মাসের ভিত্তিতে মূলধন বার করা। তো এটার জন্য আমরা কি করব, আমরা দেখব। তাহলে রাজীব তাহলে প্রথম 4 মাস কিছু করেনি, মানে প্রথম 4 মাসে তো কোনো হেরফের করেনি। তাহলে রাজীব প্রথম 4 মাসে মোট কত টাকা লাগিয়েছে? প্রত্যেক মাসে 30,000 টাকা। তাহলে 4 মাসে 4 × 30,000 টাকা। এটাকে একটু ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি এবং তারপর আমরা এটাকে লিখে করব, ঠিক আছে? দেখো, আমরা এখানে 3 জনকে ধরে নিচ্ছি। এক হচ্ছে রাজীব, দ্বিতীয় হচ্ছে অনিল, আর তৃতীয় হচ্ছে সঞ্জয়। সঞ্জয় তো রাজীব বছরের শুরুতে 30,000 টাকা লাগিয়েছিল, অনিল 20,000 টাকা লাগিয়েছিল, আর সঞ্জয় 15,000 টাকা লাগিয়েছিল। এবার প্রথম 4 মাস রাজীব কোনো হেরফের করেনি, তাহলে প্রত্যেক মাসে 30,000 টাকা করে লাগালে রাজীব 4 মাসে মোট কত টাকা লাগাবে? 30,000 গুণ 4 অর্থাৎ 1,20,000 টাকা, তাই তো? 4 মাসে মোট এত টাকা তাকে লাগাতে হবে যদি এই টাকাটা তারা প্রত্যেক মাসে লাভ পেতে যদি চায়। এইবার 4 মাসের পর তার মূলধন, কিন্তু রাজীবের মূলধন আর 30,000 টাকা থাকলো না, সে তো অর্ধেক তুলে নিয়েছে, অর্থাৎ মাইনাস হয়ে যাচ্ছে। কত টাকা? অর্ধেক মানে 15,000 টাকা মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? 15,000 টাকা মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ 30,000 থেকে 15,000 যদি মাইনাস করে দাও, তাহলে থাকবে 15,000 টাকা। তাহলে এই 15,000 টাকা তার 4 মাসের পর থেকে মূলধন হবে, অর্থাৎ 4 মাসের পর থেকে বাকি যে 9 মাস আছে, 13 মাসের মধ্যে বাকি যে 9 মাস আছে, সেই 9 মাসের প্রত্যেক মাসে রাজীবকে 15,000 টাকা নিয়োগ করতে হবে। তাহলে 15,000 ইন্টু 9, তাহলে আমরা কত পাবো? 15,000 ইন্টু 9, 135, 9 15 135, এত টাকা, ঠিক আছে? এবার এই টাকাটা আর এই টাকাটা যদি আমরা যোগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে রাজীবের 13 মাসের মোট মূলধন। তো রাজীবের 13 মাসের মোট মূলধন হবে 2,55,000 টাকা। এবার অনিল আর সঞ্জয় কোনো রকম ভাবে হেরফের করেনি, তাহলে অনিলের এই টাকাটা প্রত্যেক মাসে করে নিয়োজিত হলে 13 মাসে মোট কত টাকা নিয়োজিত হবে? 13 ×
20,000 অর্থাৎ 2,60,000 টাকা অনিলের ব্যবসায় নিয়ে যেতে হবে। আর সঞ্জয় যদি মোট লাভটা তিনজন মিলে যে লাভটা 1 বছরে করেছিল সেটা যদি প্রত্যেক মাসে পেতে চায় তাহলে তাকে প্রত্যেক মাসে 15,000 টাকা করে নিয়োজিত করতে হবে। আর 13 মাসে তাহলে সে কত টাকা নিয়োজিত করবে? 13 ইন্টু 15,000 টাকা। তাহলে এখানে গুণ করলে আমরা কত পাবো? 1,95,000 টাকা। ঠিক আছে, তোমরা 15 ইন্টু 13 করো, অর্থাৎ 15 গুণ 13 করলে আমরা 195 পাই। তাহলে 195,000 অর্থাৎ 1,95,000। এবার এই তিনটে যে মূলধন পেলাম এই মূলধনের অনুপাতটাই হবে তাদের তিনজনের 13 মাসের মূলধনের অনুপাত। ঠিক আছে, এবং সেই অনুপাতটা বার করবো, সেই অনুপাতেই কিন্তু তারা লভ্যাংশটা তুলে নেবে এবং সেটা আমরা খুব সহজেই করে নিতে পারবো। আশা করছি তোমরা বুঝেছো এতটা। তাহলে চলো এবার আমরা করি। তাহলে 4 মাস পর রাজীবের মূলধন হবে 30,000 মাইনাস 30,000 এর অর্ধেক তুলে নিচ্ছে, তাহলে কতটা হবে? 15,000 টাকা, তাই তো? 30,000 বাই 2 মানে 15,000। তো 30,000 থেকে 15,000 বাদ দিলে কত হবে? 15,000 টাকা। এবার লিখবো বছরের শেষে, এই ধরনের অঙ্কতে একটু লিখতে হয়, ঠিক আছে, একটু বেশি লিখতে হবে। বছরের শেষে মোট যে লাভ হয় সেই লাভ প্রতি মাসে পেতে হলে রাজীবকে 13 মাসে মোট মূলধন নিয়োগ করতে হবে। তাহলে যেভাবে আমরা বার করলাম এখানে সেভাবে দেখাবো। 30,000 গুণ 4 এবং 15,000 গুণ 9 নিয়োগ করতে হবে 30,000 গুণ 4 প্লাস 13 মাইনাস 4। ঠিক আছে, 13 মাসটা কি করে আসলো এখানে তোমরা দেখিয়েও নিতে পারো যে 4 এটা ইকুয়াস টু দিয়ে 4 প্লাস 13। ঠিক আছে, এই জায়গাটা দেখিয়ে নিতে পারো। তো 13 মাইনাস 4, 13 মাসের ব্যবসা, তাহলে 13 মাইনাস 4 মানে 9 মাস। 9 মাসে প্রত্যেক মাসে কত করে? 15,000 টাকা করে ব্যবসায় নিয়ে যেতে হবে, এত টাকা। তাহলে এখানে কত পাচ্ছি? 1,20,000 আর এখানে 9 ইন্টু 15,000 এত টাকা সমান সমান 1,20,000 প্লাস 9 ইন্টু 15 135,000 এত টাকা। এবার যদি যোগ করি আমরা পাবো 255,000 এত টাকা। তাহলে রাজীবের আমরা মূলধন পেয়ে গেলাম। এবার আমরা বার করব অনিল, তারপর সঞ্জয়। এবার বছরের শেষে একই ভাষা, হ্যাঁ, বছরের শেষে মোট যে লাভ হয়, এবার ডট 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 আমি দিয়ে দিচ্ছি, তোমরা এই একই ভাষা কিন্তু কপি করবে। ঠিক আছে, লাভ হয় সেই লাভ প্রতি মাসে পেতে হলে অনিলকে 13 মাসে মোট মূলধন নিয়োগ করতে হবে। আমি এখানে লিখে নিই, ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু লিখে নেবে এই ভাষাটা। নিয়োগ করতে হবে তাহলে কত টাকা? তাহলে অনিল 13 মাস লাগাচ্ছে এবং প্রত্যেক মাসে 20,000 টাকা, কারণ এখানে অনিল কোনো রকম ভাবে হেরফের করেনি, তাহলে এই টাকাটাই তার প্রত্যেক মাসে নিয়ে দিতে হবে। তাহলে 13 দুগুণে 26 হয়, অর্থাৎ 2,60,000 টাকা। একইভাবে আমরা সঞ্চয় বার করবো, সঞ্চয়ের মূলধন। তাহলে বছরের শেষে একই রকম ভাবে আমরা লিখবো ডট 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 সঞ্জয়কে
13 মাসে মোট মূলধন নিয়োগ করতে হবে সমান সমান 13 ইন্টু 15,000 টাকা, কারণ সঞ্জয় প্রত্যেক মাসে 15,000 টাকা লাগাচ্ছে। তাহলে 13 ইন্টু 15 কত হবে? 195,000, অর্থাৎ 1,95,000 টাকা। এবার 3 জনের টাকা আমরা পেয়ে গেলাম। এবার এই টাকার অনুপাত আমরা বার করব। এবার লিখব, এখন রাজীব, অনিল ও সঞ্জয়ের মূলধনের অনুপাত 255,000 is to 260,000 is to 195,000। এবার যখন অনুপাত আছে, যেগুলো সাধারণ পদ সেগুলো কেটে যাবে, 3টে করে 0, 3টে করে 0, 3টে করে 0 কেটে গেল। 255 is to 260 is to 195। প্রত্যেকটা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5 দিয়ে আবার কাটো। 5 দিয়ে যদি 255কে ভাগ করি তাহলে কত হবে? 51। 5 দিয়ে 260কে যদি ভাগ করি কত হবে? 5 5 25, 5 × 10 52, আর 5 দিয়ে কাটলে 5 3 5 15, 15 4 5, 5 9 45, অর্থাৎ 51, 52, 39। এবার আনুপাতিক সমষ্টি আমরা বার করব। আনুপাতিক সমষ্টি মানে অনুপাতে যে মানগুলো পেলাম এগুলোকে আমরা যোগ করব, ঠিক আছে? তাহলে লিখব, আনুপাতিক সমষ্টি 51 + 52 + 39। তাহলে 50 আর 39 যোগ করলে এখানে 9 আর 10, আর এখানে 50 আর 30 80, তাহলে 80 আর 10 90 হলো, 90 আর 52 অর্থাৎ 142। এবার মোট লাভের পরিমাণ কত? মোট লাভ হয় কত দিয়েছে? 284,000, এত টাকা। তাহলে এবার এত টাকার মধ্যে রাজীব কত পাচ্ছে সেটা বার করব। অতএব 284,000 টাকার মধ্যে রাজীবের লভ্যাংশ। তাহলে রাজীবের ভাগটা হচ্ছে 51, কত টাকার মধ্যে? এই তিনটাকে যোগ করে যে টাকাটা আসছে 142 টাকার মধ্যে, অর্থাৎ 142 টাকার লাভ করলে রাজীব পাবে সেখান থেকে 51 টাকা, কিন্তু লাভটা তো করেছে এত টাকা, তাহলে এত টাকার মধ্যে কত হবে? বেশি হবে, তাই এই টাকাটা আমরা গুণ করে দেবো। তাহলে এখানে 142 দুগুণে 284 হয়, আর দুটো 0 আছে, অর্থাৎ গুণ করলে পাবো 2 একে 2, 5 দুগুণে 10, অর্থাৎ 10,200 টাকা। একইভাবে আমরা করব 284,000 টাকার মধ্যে অনিলের লভ্যাংশ। তাহলে অনিলের ভাগটা 52, তাহলে 52/142 ইন্টু 284,000। একইভাবে এখানে হবে 200। এবার 200 দিয়ে 52কে গুণ করলে কত হবে? 2 দুগুণে 4, 5 দুগুণে 10, অর্থাৎ 10,400 টাকা। বাকি থাকলো সঞ্জয়। 284,000 টাকার মধ্যে সঞ্জয়ের লভ্যাংশ। তাহলে সঞ্জয়ের ভাগটা কত? 39, তাহলে 39/142 গুণ 284,000। তাহলে এখানে 200, 2 দিয়ে গুণ করো, 9 দুগুণে 18, হাতে 1, তাহলে 3 দুগুণে 6 = 7, অর্থাৎ 78,000 টাকা। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর, ঠিক আছে? এই তিনটেই হচ্ছে উত্তর। সরি, এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে একটা 0 বেশি হয়ে গেছে। বন্ধুরা এটা একটু কারেকশন করে নিও, ঠিক আছে?
78,000 তো হওয়া সম্ভব না, তার কারণ এখানে মোট লাভটাই তো হচ্ছে তোমার 28,400 টাকা। ঠিক আছে, তো 78,000 টাকা কি করে আসবে? এটা হচ্ছে 7,800 টাকা। তো 10,200 টাকা, 10,400 টাকা আর 7,800 টাকা, এটা হচ্ছে উত্তর। বন্ধুরা, পরের অঙ্ক 6-1, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ থেকে আমাদের এক্স এর মান বার করতে হবে। সমাধান করো হওয়ার অর্থ যে এক্স এর মান বার করো। তো অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক। তো সবার প্রথমে তোমাদের কি করতে হবে, এইখানে আমরা 1/x দেখতে পাচ্ছি আর এখানে 1/x প্লাস বি দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে এক্স আছে। তো এক্স এর রাশিগুলোকে আমরা সমীকরণের এক ধারে রাখবো, আর যে রাশিগুলোতে এক্স নেই সেইগুলোকে সমীকরণের অন্য ধারে রাখবো, মানে ইকুয়ালস টু অন্য ধারে রাখবো। তো সবার প্রথম যেটা কাজ, আমি এখানে 1/x যেদিকে আছে সেদিকে রাখলাম, বাট এই যে 1/x প্লাস বি আছে এটা ডান দিকে আছে, এটা বাঁ দিকে দিয়ে চলে আসবে। ঠিক আছে, তোমরা না নিয়ে এসেও করতে পারো। যদি না নিয়ে এসে সরাসরি লসাগু করে অঙ্কটা করো তাহলেও কিন্তু উত্তরটা মিলে যাবে। এবার সমান সমান দিয়ে দিলাম। এবার 1/8 এই পাশে নিয়ে আসছি, এখানে মাইনাস আছে তাই এটা হয়ে যাবে প্লাস। এটা প্লাস হবে বলে এটাকে আমি আগে লিখেছি, ঠিক আছে, তারপরে এটাকে লিখবো মাইনাস 1/a প্লাস বি, 1/a প্লাস বি। আর বন্ধুরা এখানে অবশ্যই ব্র্যাকেট দেবে, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে করবে কারণ বিয়োগ চিহ্ন আছে। তো বিয়োগ থাকলে এখানে চিহ্ন ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে লসাগু কি হচ্ছে? লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস বি। এবার বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো এই লসাগুকে কি করতে হয়, এক্স দিয়ে ভাগ করতে হয়। ভাগ করলে যে ভাগফলটা হয় সেই ভাগফলের সাথে উপরের এই সংখ্যাটাকে গুণ করতে হয়। তাহলে এবার এক্স ইন্টু এক্স প্লাস বি কে আমরা এক্স দিয়ে ভাগ করব, এক্স দিয়ে ভাগ করব, তাহলে এক্স এক্স কেটে গেল, ভাগফল থাকলো এক্স প্লাস বি। এবার এক্স প্লাস বি এর সাথে আমি যদি 1 কে গুণ করি, 1 কেন, কারণ এই উপরে 1 আছে, 1 কে গুণ করলে কি হবে, এক্স প্লাস বি হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে এক্স প্লাস বি মাইনাস, এবার এক্স প্লাস বি দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, এক্স ইন্টু এক্স প্লাস বি কে এক্স প্লাস বি দিয়ে ভাগ করতে হবে, কেটে গেল। তাহলে ভাগফল হচ্ছে এক্স, এই এক্স এর সাথে এই 1 কে গুণ করলে এক্স পাবো। একই নিয়মে আমরা এখানে করব a ইন্টু এ প্লাস বি। তাহলে একই নিয়মে আমরা এখানে এই রাশিকে যখন a দিয়ে ভাগ করব তাহলে a আর a কেটে যাবে, তাহলে ভাগফল হচ্ছে a প্লাস বি। এই a প্লাস বির সাথে 1 কে গুণ করলে হবে a প্লাস বি মাইনাস, এবার a প্লাস বি দিয়ে যখন ভাগ করবো তখন a প্লাস বি কেটে যাবে, ভাগফল হবে a, এর সাথে 1 কে গুণ করলে আমরা কি পাবো, a পাবো, তাই তো। এবার বন্ধুরা দেখো খুব সহজ হয়ে গেল, এখানে x আর এখানে x কেটে গেল, এখানে a আর এখানে কেটে গেল, তাহলে উপরে থাকছে b, নিচে এটাকে আমরা গুণ করে দেবো, x আর x গুণ করলে x স্কোয়ার, আর x এর সাথে b কে গুণ করলে bx ইকুয়ালস টু উপরে b, আর এখানে a আর a কে গুণ করলে a স্কোয়ার, আর এর সাথে b কে গুণ করলে প্লাস ab। এবার এই b আর b কেটে গেল, অর্থাৎ উপরে 1 থাকছে, এখানে উপরে 1 থাকছে, তো সেটাকে লিখবো 1/x স্কোয়ার প্লাস bx equals to 1/a স্কোয়ার প্লাস ab। এবার বন্ধুরা আমরা এখানে আড়াআড়ি ভাবে গুণ করব, ঠিক আছে, এইটার সাথে এই উপরের 1 গুণ করব, আর এইটার সাথে এই দিকের 1 কে গুণ করব। তাহলে 1 দিয়ে গুণ করলে তো সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাই না, তাহলে এটাই থাকবে। x স্কোয়ার প্লাস bx এর সাথে 1 গুণ করলে থেকে যাবে x স্কোয়ার প্লাস bx, আর এদিকে a স্কোয়ার প্লাস ab এর সাথে 1 কে গুণ করলে হবে a স্কোয়ার প্লাস ab। এবার বন্ধুরা আমরা প্রত্যেকটা রাশিকে এদিকে নিয়ে চলে আসবো, কিন্তু যখন নিয়ে আসবো এই স্কোয়ারের রাশি আর স্কোয়ারের রাশি একসাথে রাখবো, ঠিক আছে, তাহলে স্কোয়ারের দিকে আসলে মাইনাস হয়ে গেল, আর তারপর এদিকে কি পড়ে থাকলো bx, আর এইটা তার সাথে রাখবো ইকুয়ালস টু 0। এইভাবে রাখার পেছনে কারণ হচ্ছে একই রাশি মানে কমন নিতে যাতে সুবিধা হয়। এবার বন্ধুরা এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলবো, ঠিক আছে, এক্সটাকে ভাবো a আর এটাকে ভাবো b, এরকম। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার বন্ধুরা এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে b কমন যাচ্ছে, তাই না, তাহলে এখান থেকে পড়ে থাকবে x মাইনাস a। যদি আমি b নিয়ে নিই তাহলে এখান থেকে x পড়ে থাকবে আর এখান থেকে a পড়ে থাকবে ইকুয়ালস টু 0। এবার বন্ধুরা দেখো আবার কি কমন যাচ্ছে, x মাইনাস a কমন যাচ্ছে,
তাহলে এক্স মাইনাস এ যদি আমি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে এক্স প্লাস এ আর এখান থেকে একটা বি ইকুয়ালস টু 0। এবার দুটো সংখ্যার গুণফল শূন্য চলে এসছে, তার মানে হয় এই সংখ্যাটা শূন্য হবে, না হয় এই সংখ্যাটা শূন্য হবে। তাহলে এবার আমরা ধরে নেব, লিখবো এখানে হয় এক্স মাইনাস এ শূন্য অথবা এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু এ পাচ্ছি, তাই না? এক্স এর মান এ হলে তবেই তো এ আর এ কেটে গিয়ে 0 হবে, তাহলে এক্স এর মান হচ্ছে এ। আর এখান থেকে কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু এ আর বিটাকে, এটাকে ভাবো একসাথে আছে, হ্যাঁ, তাহলে এ প্লাস বিটাকে ওপাশে নিয়ে চলে গেলে এর আগে যোগ চিহ্ন আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা দুটো উত্তর পেয়ে গেলাম, যেমনটা তোমাদের প্রথমেই বলেছিলাম দ্বিঘাত সমীকরণ, এক্স এর এখানে কটা মান পাবো, দুটো মান পাবো। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ তাই এখানে দুটো মান পেলাম। লিখবো, অবশ্যই উত্তর লিখবো, নির্ণয় সমাধান x ইকুয়ালস টু a কমা মাইনাস a প্লাস বি, তাহলে এটাই হচ্ছে উত্তর। বন্ধুরা, পরের অঙ্ক 6-2 অঙ্কে বলছি প্রীতম একটি কাজ যতদিনে করতে পারে সমীর তার থেকে 5 দিন কম সময়ে কাজটি শেষ করতে পারে। প্রীতম ও সমীর একত্রে কাজটি করলে, অর্থাৎ দুজনে মিলে একসাথে কাজ করলে তারা 6 দিনে কাজটি শেষ করে, মানে 6 দিনে সম্পূর্ণ কাজটা হয়ে যায়। ঠিক আছে, মানে সম্পূর্ণ কাজটা শেষ করে। প্রীতম একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? আর এই অঙ্কটা আমাদের শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগের মাধ্যমে করতে হবে। দেখো, শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করি। সুতরাং এটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক। সবার প্রথমে আমাদের দ্বিঘাত সমীকরণটা গঠন করতে হবে এবং সেই দ্বিঘাত সমীকরণটা সমাধান করার জন্য আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব। তো দেখো, সবার প্রথমে আমরা সমীকরণটা গঠন করি, তারপর আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব এবং সেখানে দেখব কিভাবে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করি। তো সবার প্রথমে আমি এখানে ধরে নিচ্ছি যে এখানে কি বলছে, প্রীতম একটি কাজ যতদিনে করতে পারে সমীর তার থেকে 5 দিন কম সময় লাগে, অর্থাৎ সমীরের কাজের মানে যে কতদিন কাজ করতে, কতদিনে কাজটা শেষ করতে পারে সেটা তুলনা করা হচ্ছে প্রীতমের সাথে। তাই এই ক্ষেত্রে আমি প্রীতমটাকে, প্রীতম একা যদি কাজটা করে তাহলে কতদিনে কাজটা শেষ হবে সেটা আমি ধরে নেব। প্রীতম যদি কাজটা একা করে তাহলে সে একা করলে সম্পূর্ণ কাজ মানে এক অংশ কাজ, সম্পূর্ণ কাজটাকে আমরা এখানে এক অংশ ধরে নেব। এবং আমরা এখানে অংশতে ধরছি কেন, সবার প্রথম প্রশ্ন হচ্ছে আমরা অংশতে কেন ধরবো কাজটা। দেখো, তো অংশ ধরার পেছনে যেটা কারণ সেটা হলো এরকম, আমি এটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরে নাও 100 টাকা, তোমরা ধরে নাও 2 ভাই বা 2 বোন অথবা ভাই বোন আছো। ঠিক আছে, তো আমি জানি না তোমরা কারা কারা আছো, তো আমি এখানে উদাহরণ হিসেবে ধরে নিলাম। ধরে নাও তোমরা 2 ভাই আছো, তার মধ্যে তোমার 2 ভাইকে তোমার বাবা কি করছে, 100 টাকা ভাগাভাগি করে দিচ্ছে। এবার এই 100 টাকার মধ্যে ধরে নাও তুমি পেলে 40 টাকা, তোমার ভাই পেলেও 60 টাকা, 100 টাকাটা ভাগাভাগি করে দেওয়া হলো। তাহলে এবার যদি আমি বলি তুমি কতটা পেলে, মানে কত অংশ পেলে বা কি হারে টাকা পেলে, তখন বলবো 40 টাকা পেলে 100 টাকার মধ্যে। তার মানে তুমি পেলে, কাটাকুটি করো, অর্থাৎ তুমি পেলে 2/5 অংশ টাকা। আর তাহলে তোমার ভাই কত পেল, 60 টাকা পেল, ক টাকার মধ্যে, 100 টাকার মধ্যে, তাহলে কত অংশ পেল, 3/5। এইবার এখানে তাহলে অংশতে আমরা বার করলাম, কেন বার করলাম, কারণ একটা জিনিস দুজনকে ভাগাভাগি করে দেওয়া হচ্ছে, তাহলে সম্পূর্ণটা তো কেউ পেল না, দুজন ভাগাভাগি করে নিল। তাহলে যখন কোনো একটা জিনিস ভাগাভাগি করে করছে বা দেওয়া হচ্ছে তখন সেক্ষেত্রে এক একজন তো সম্পূর্ণটা তো আর করছে না, তাই সেক্ষেত্রে আমরা বলবো যে কত অংশ করছে। তো যখন একটা জিনিসকে ভাগাভাগি করা হচ্ছে তখনই কিন্তু আমরা অংশের ব্যাপারটা নিয়ে আসবো। তো এখানে দুজন আছে, প্রীতম আর সমীর, তো দুজন মিলে যখন কাজটা করছে তখন তারা 6 দিনে কাজটা শেষ করছে। তার মানে 6 দিনে প্রীতমও কিছু কাজ করবে, সমীরও কিছু কাজ করবে, তাই মোট কাজটাকে আমরা ধরে নেব এক অংশ কাজ। এবার সেই এক অংশ থেকে প্রীতম কিছু কাজ করছে, সমীর কিছু কাজ করছে, এই জন্য এখানে আমি কাজের পরিমাণটাকে এক অংশ ধরবো। ঠিক আছে,
তো আমি এখানে ধরে নিচ্ছি যেহেতু প্রীতমের সাথে তুলনা করে সমীরের কাজটা এখানে বলা হচ্ছে যে সমীর প্রীতম যে কদিনে কাজটা শেষ করতে পারে তার থেকে 5 দিন কম সময় নেয়। অর্থাৎ প্রীতম যদি সম্পূর্ণ কাজটা যদি 10 দিনে শেষ করে তাহলে সমীর সেই কাজটা 5 দিনে শেষ করবে, কারণ সমীরের 5 দিন সময় কম লাগে। তো এই কারণে আমি প্রীতম কত দিনে এই কাজটা করে সেটা আমরা ধরে নেব। তো এখানে লিখব, ধরি প্রীতম একা সম্পূর্ণ কাজটি অর্থাৎ এক অংশ কাজ x দিনে শেষ করতে পারে। অতএব সমীর একা সম্পূর্ণ কাজটি অর্থাৎ এক অংশ কাজ x-5 দিনে শেষ করতে পারে। এইবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে প্রীতমও 6 দিন কাজ করেছে, সমীরও 6 দিন কাজ করেছে। তাহলে প্রীতম 6 দিনে কত কাজ করেছে সেটা বার করব, সমীর কতটা কাজ করেছে 6 দিনে সেটা বার করব। তাহলে এবার দুজনা মিলে যদি 6 দিনে কাজটা শেষ করছে, তার মানে প্রীতম যতটা কাজ করেছে আর সমীর যতটা কাজ করেছে, এই কাজের যে যোগফলটা মানে মোট কাজটা সেটাই তো সম্পূর্ণ হয়ে যাচ্ছে কাজটা, তার মানে এক অংশ। তার মানে প্রীতমের 6 দিনের কাজ আর সমীরের 6 দিনের কাজের পরিমাণের যোগফলটা 1-এর সমান হবে, মানে সম্পূর্ণ কাজের সমান হবে। তাই এখানে আমরা লিখব, এখন প্রীতম x দিনে একা কাজটির এক অংশ শেষ করতে পারে। অতএব প্রীতম একদিনে কতটা করবে 1/x অংশ কাজ, ঠিক আছে। তাহলে 6 দিনে কতটা করবে, বেশি করবে, তাহলে 6/x, 1/x এর সাথে 6 গুণ করলে কত হয় 6/x অংশ কাজ, ঠিক আছে। একইভাবে আমরা কি লিখতে পারি, অতএব একইভাবে সমীর 6 দিনে কতটা কাজ করবে 6/x-5, তাই না। যদি প্রীতম করে 6/x অংশ কাজ 6 দিনে, তাহলে সমীর করবে 6/x-5, ঠিক আছে। একই রকম নিয়মে আমরা এখানে x আছে, সমীরের ক্ষেত্রে x-5 হবে, তাহলে এত অংশ কাজ। এবার এই কাজের পরিমাণটা আর এই কাজের পরিমাণটা যোগ করলেই আমি পেয়ে যাব এক অংশ কাজ, ঠিক আছে। তাহলে এবার লিখব প্রশ্ন অনুসারে 6/x প্লাস 6/x-5 ইকুয়ালস টু 1। এবার বন্ধুরা আমাদের দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেল, কিন্তু এই দ্বিঘাত সমীকরণটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপে নেই। সাধারণ রূপ বলতে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই আকারে নেই। সবার প্রথমে আমাদের এই দ্বিঘাত সমীকরণটাকে এই আকারে নিয়ে আসতে হবে, তারপরেই আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব। যখন দ্বিঘাত সমীকরণটা এই আকারে চলে আসবে, তখন সেই আকারের দ্বিঘাত সমীকরণকে আমরা শ্রীধর আচার্যের সূত্রের মাধ্যমে লিখতে পারি যে x এর মান হবে -b প্লাস মাইনাস রুট b² মাইনাস 4ac/2a, ঠিক আছে। এখানে x এর দুটো মান আছে, একটা মানের ক্ষেত্রে আমরা এখানে প্লাস ব্যবহার করব, আর একটা মানের ক্ষেত্রে মাইনাস ব্যবহার করব। অর্থাৎ x এর একটা মান হবে -b প্লাস রুট b² মাইনাস 4ac/2a, আর একটা মান হবে -b মাইনাস স্কোয়ার রুট b² মাইনাস 4ac/2a। তো এখানে এটা কি, বিটা কি, সিটা কি, এটা হচ্ছে x² এর সহগ, বিটা হচ্ছে x এর সহগ, আর সিটা হচ্ছে x বর্জিত পদ, ঠিক আছে। তাহলে abc মান বসিয়ে দিলেই আমরা x এর মান পেয়ে যাব। কিন্তু সর্বপ্রথমে আমাদের এই সমীকরণটাকে এই সমীকরণের আকারে সাজাতে হবে। তাহলে এবার এটাকে সাজাই। দেখো এখানে ডান দিকে 0 আছে, ঠিক আছে, তাই আমাদের 0 নিয়ে আসতে হবে। এর জন্য আমি কি করব, সর্বপ্রথমে এখানে 6টাকে কমন নেব, তাহলে পড়ে থাকছে 1/x প্লাস
1/x-5 ইকুয়ালস টু 1। তারপর স্টেপে আমি এখানে লসাগু করব। তাহলে লসাগু হচ্ছে x ইন্টু x-5। তাহলে এবার x দিয়ে যখন এই রাশিটাকে ভাগ করব তখন x আর x কেটে যাবে। ভাগ করা মানে এইভাবে ভাগ করছি, তাহলে x আর x কেটে গেল, তাই না? এইরকম। তাহলে ভাগফল কত থাকবে? ভাগফল থাকবে x-5। এবার x-5 এর সাথে 1 কে গুণ করলে হবে x-5। মাঝখানে প্লাস আছে, প্লাস দেবো। এবার x-5 দিয়ে যখন এই রাশিটাকে ভাগ করবো তখন x-5 কেটে যাবে। তাহলে কি থাকবে? ভাগফল x থাকবে। এবার ওই x এর সাথে 1 কে গুণ করবো, অর্থাৎ x হবে ইকুয়ালস টু 1। এবার এখানে দেখো কি হচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 6 ইন্টু উপরে হচ্ছে x আর x যোগ করে 2x মাইনাস 5, 2x মাইনাস 5 ডিভাইডেড বাই, এখানে গুণ করে দাও, x স্কোয়ার মাইনাস 5x ইকুয়ালস টু 1। এবার বন্ধুরা এখানে 6 দিয়ে এই রাশিটাকে গুণ করে দেবো। তাহলে 6 দুগুণে 12x মাইনাস 5 6 30 আর ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 5x ইকুয়ালস টু 1। এবার বন্ধুরা এখানে আমরা আড়াআড়ি গুণ করব। এখানে 1 এর নিচে আবার একটা 1 আছে, কিছু নেই মানে নিচে 1 আছে। তাহলে x স্কোয়ার মাইনাস 5x এর সাথে 1 কে গুণ করব, তাহলে কি পাবো? x স্কোয়ার মাইনাস 5x পাবো, কারণ 1 এর সাথে কোনো সংখ্যা গুণ করলে সেটাই হয়। আবার এই 1 এর সাথে এই সংখ্যাটাকে গুণ করলে আমরা এটাই পাবো, অর্থাৎ 12x মাইনাস 30। এবার দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপে আমরা দেখতে পাচ্ছি এখানে 0 আছে, অর্থাৎ ডান দিকে যে রাশিগুলো আছে সেগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 12x প্লাস 30 ইকুয়ালস টু 0। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে রাশি আছে, তার মধ্যে এই দুটো রাশি সদৃশ্য রাশি। তাহলে এদের মধ্যে আমরা কি করব? যোগ করব, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে যোগ করতে হবে। আর বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেটা বসাতে হয়। 12x বড়, তার বিয়োগ আছে, বিয়োগ দেবো। আর মাইনাস আছে প্লাস, যোগ করবো। 12টা x আর 5টা x যোগ করলে 17টা x হয় প্লাস 30। ঠিক আছে। এবার বন্ধুরা এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণের যে সিদ্ধাচার্যের যে সূত্র আছে তার সাহায্যে সমাধান করব। ঠিক আছে। তাহলে এবার এই সমীকরণটিকে আমরা তুলনা করব। সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে এক্স স্কোয়ারের পাশে কি আছে? এ আছে। এখানে এক্স স্কোয়ারের পাশে কি আছে? 1 আছে। তাহলে এ ইকুয়ালস টু হয়ে গেল 1। এখানে এক্স এর পাশে বি আছে, এখানে এক্স এর পাশে মাইনাস 17 আছে, হ্যাঁ অবশ্যই মাইনাসটা লিখবে। তাহলে বি হচ্ছে মাইনাস 17, আর এখানে এক্স বর্জিত পদ সি, আর এখানে এক্স বর্জিত পদ 30। তাহলে সি ইকুয়ালস টু কি হলো? 30। এই এতটা করার পর এবার আমরা লিখব এখন শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী তাহলে কি লিখব? x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে। এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো। তাহলে মাইনাস, এবার বি এর মান আবার মাইনাস হতো, তাহলে এখানে ব্র্যাকেট দিলাম, প্লাস মাইনাস রুট বি এর মান আবার লিখবো মাইনাস 17 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান 1 ইন্টু সি এর মান 30 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। আচ্ছা, মাইনাস প্লাস হয়ে গেল 17, এখানে প্লাস মাইনাস, এখানে মাইনাস 17 এর স্কোয়ার, মাইনাস 17 এর স্কোয়ার মানে মাইনাস 17 ইন্টু মাইনাস 17, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, আর 17 গুণ করলে 289 হয়। এখানে মাইনাস 4 একে 4 আর 3 4 12, অর্থাৎ 120 ডিভাইডেড বাই 2। তাহলে কত পাচ্ছি? 17 প্লাস মাইনাস 289 থেকে 120 বাদ দিলে কত পাবো? 169 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে হচ্ছে 17। দেখো 169 বর্গমূল হয় 13। ঠিক আছে, 13 ডিভাইডেড বাই 2। এরপর এখানে আর কিছু করার নেই, তাই এবারে আমরা কি করব? এক্স এর দুটো মানকে আলাদা করে দেবো।
একটা 17 প্লাস 13 বাই 2 করব, আর একটা 17 মাইনাস 13 বাই 2 করব। অর্থাৎ এখান থেকে পাবো 17 আর 13 যোগ করলে 30 হয়, 30 বাই 2। আর এখানে 17 থেকে 13 বাদ দিলে হয় 4, 4 বাই 2। এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে কি হবে, মানে 30কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 15 হয়। আর এখানে 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 হয়। এবার বন্ধুরা তাহলে আমরা x এর দুটো মান পেলাম, একটা 2 আর একটা 15, অর্থাৎ 15 দিন আর 2 দিন। এবার বন্ধুরা দুটোই কি উত্তর হতে পারে? তাহলে এটা একটু বিচার করি, ঠিক আছে? দেখো, আমরা এক্সটা কি ধরেছিলাম, প্রীতম একা কাজটা কতদিনে করতে পারে সেই পরিমাণটা ছিল এক্স। তাহলে এটা যদি 2 দিন হয়, মানে প্রীতমের যদি 2 দিন সময় লাগে যদি কাজটা করতে, তাহলে সমীরের কত দিন লাগবে? 2 মাইনাস 5, 2 মাইনাস 5-এর অর্থ হলো -3, অর্থাৎ সমীরের -3 দিন লাগবে। এবার দিন সংখ্যা তো ঋণাত্মক হতে পারে না, তাই না? দিন সংখ্যা ঋণাত্মক হতে পারে না, সুতরাং এখানে 2 এক্স এর মান যে 2 বেরিয়েছিল সেই 2টা কিন্তু উত্তর হবে না। তোমরা বুঝতেই পারলে কেন হবে না। প্রীতমের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সমীর তো মাইনাসে চলে আসছে, তাই না? তাই এটা সম্ভব না, তাই এখানে উত্তর 15 হবে। তাহলে প্রীতমের যদি কাজটা শেষ করতে 15 দিন লাগে, তাহলে সমীরের লাগবে 15 মাইনাস 5 অর্থাৎ 10 দিন। তাহলে এটা হচ্ছে বাস্তব রাশি, ঠিক আছে? বাস্তবে সেটা সম্ভব, কিন্তু -3 দিন হওয়া এটা সম্ভব না। তাহলে এবার লিখবো x ইকুয়ালস টু 2 হওয়া সম্ভব নয়, ঠিক আছে? এখানে তোমরা কারণটা লিখে দিতে পারো। সমীরের কাজটি শেষ করতে সময় লাগবে x মাইনাস 5, অর্থাৎ 2 মাইনাস 5 সমান সমান -3 দিন, যা সম্ভব নয়। ঠিক আছে, এটা লিখতে পারো, নাও লিখতে পারো, তোমাদের বোঝার জন্য এটা লিখে দিলাম আমি। তাহলে x ইকুয়ালস টু 2 হওয়া সম্ভব নয়, অতএব x ইকুয়ালস টু কি হবে, 15 দিন। তাহলে এটাই হচ্ছে উত্তর। বন্ধুরা পরের অঙ্ক 6-3 অঙ্কে বলা হচ্ছে যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r। এখান থেকে আমরা দুটো বীজকে ধরে নেব, x এর যে দুটো মান হয় তাকেই আমরা বলি সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজ। তো একটা মান যদি 1 হয় আর একটা মান r, তাহলে আমরা মানটা কিন্তু 1 না, r না, এটা অনুপাত। হ্যাঁ, তো অনুপাত থেকে মান ধরতে গেলে আমাদের একটা চল সংখ্যা এই পরিমাণের সাথে গুণ করতে হয়। তো সেই চল সংখ্যাটাকে যদি আমি ধরে নিই k, তাহলে একটা বীজ হলো k ইন্টু 1, আর একটা বীজ হলো k ইন্টু r। তার মানে k ইন্টু 1 মানে k, আর k ইন্টু r মানে kr। তাহলে দুটো বীজ পেয়ে গেলাম, একটা kr আর একটা k। এবার কি করব, এই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা যে দুটো বীজ পেয়ে গেলাম, এই যে দুটো বীজ পেয়ে গেলাম, এই দুটো বীজের যোগফল বার করব আর গুণফল বার করব। তো যোগফল আর গুণফল বার করার একটা সরাসরি সূত্র আছে, তো সেই সূত্র আমরা এখানে প্রয়োগ করব, এবং প্রয়োগ করার মাধ্যমে আমরা এইটা প্রমাণ করব। ঠিক আছে, এই ধরনের অঙ্ক আমি আগেও করিয়েছি, তোমরা যদি রেগুলার আমার ভিডিও ফলো করো তাহলে তোমরা জানো নিশ্চয়ই এই কোশ্চেনটা কিন্তু আগেও আমি করিয়েছি। এই কোশ্চেনটা আমি এখানে করাচ্ছি তার কারণ হচ্ছে এটাই, এখানে একটা অতিরিক্ত জিনিস এখানে প্রমাণ মানে দিয়েছে করতে, তো সেটার জন্যই আমি অঙ্কটাকে আবার করাচ্ছি। তো এখানে আমি প্রথমে ধরে নেব, ধরি দ্বিঘাত সমীকরণটির মানে প্রদত্ত, হ্যাঁ মানে যে সমীকরণটা দিয়ে দিয়েছে, প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির দুটি বীজ হলো k এবং kr। এবার বন্ধুরা বীজ দ্বয়ের সমষ্টি মানে বীজ দুটি সমষ্টির একটা সূত্র আছে, তাহলে লিখবো সেই সূত্রটা এখানে, এটা মনে রাখতে হবে তোমাদের। বীজ দুটির সমষ্টি বা যোগফল সমান সমান মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই x স্কোয়ারের সহগ।
ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, তোমাদের মনে রাখতে হবে। আমি বক্স করে দিলাম যাতে তোমাদের এই জিনিসটা চোখে পড়ে। এবার বীজদ্বয়ের সমষ্টি মানে বীজ দুটোর সমষ্টি, তো একটা বীজ তো কে আর একটা কে, তাহলে যোগ করলে কি পাবো, কে আর প্লাস কে পাবো। আর এখানে মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ মানে এক্স এর পাশে কি আছে, এক্স এর পাশে আছে বি, তাহলে মাইনাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ মানে এক্স স্কোয়ারের পাশে কি আছে এ, তাহলে এ। এবার বন্ধুরা এখান থেকে আমরা কেটাকে কমন নিয়ে নেব, তাহলে কি পড়ে থাকবে আর প্লাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। এবার বন্ধুরা দেখো আমরা একটু প্রমাণের দিকে থাকি, যে জিনিসটা আমরা প্রমাণ করব দেখো তো সেখানে কি আছে, আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার আছে না, আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার আছে, তাই তো। তাই আমি এখানে কি করব, দেখো এখানে আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার আনতে গেলে কি করতে হবে, তাহলে বর্গ করতে হবে, ঠিক আছে। তো যেহেতু এটা একটা সমীকরণ, তাহলে এখানে বর্গ করার মানে হলো পুরো রাশিটাকেই কিন্তু বর্গ করতে হবে, বাঁদিকে ডান দিকে দুদিকে। এবার লিখবো বর্গ করে পাই, বর্গ করে পাই, তাহলে বর্গ করলে এটা কি হবে কে স্কোয়ার হবে, আর এটা আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার হবে, ঠিক আছে। এটা আর স্কোয়ার হবে না, ওয়ান স্কোয়ার হবে না, আর প্লাস ওয়ানের পুরোটার হোল স্কোয়ার হবে, ইকুয়ালস টু মাইনাস বি বাই এর হোল স্কোয়ার হবে। এবার বন্ধুরা এটা একটু বুঝে নিই, মাইনাস বি বাই এর হোল স্কোয়ার কত হয়, মাইনাস বি বাই এ ইন্টু মাইনাস বি বাই এ। এবার মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস, বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার, আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এটাকে আমি পাশে লিখে দিতে পারি বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, কে স্কোয়ার ইন্টু আর প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। এবার বন্ধুরা আমরা এবার গুণফল লিখবো, ঠিক আছে, বীজদ্বয়ের গুণফল, এটা আর একটা সূত্র, বীজ দুটির গুণফল। দ্বিঘাত সমীকরণের বেশিরভাগ অঙ্ক কিন্তু এই দুটো সূত্রের মাধ্যমেই হয়ে যায়। হ্যাঁ, বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু এক্স বর্জিত পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তো বীজ দুটো কি কি, একটা কে আর একটা কে, তাহলে এদের গুণফল ইকুয়ালস টু এক্স বর্জিত পদ মানে যে পদটাতে এক্স নেই। দেখো এখানে কোন পদটাতে এক্স নেই, এই পদটাতে, এখানে কোনো এক্স নেই, তাহলে সি হলো এখানে এক্স বর্জিত পদ। আর এক্স স্কোয়ারের সহগ আমরা একটু আগেই ব্যবহার করলাম, সেটা কত এ। এবার এখানে কে আর কে গুণ করলে কত হয় কে স্কোয়ার, আর ইকুয়ালস টু সি বাই এ। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার বন্ধুরা 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে, তাহলেই আমাদের এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে 1 ভাগ 2 করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে আছে কে স্কোয়ার বাই আর প্লাস ওয়ান হোল স্কোয়ার, বাদিকটা আগে বাদিকটা লিখছি, কে স্কোয়ার বাই আর, 2 নম্বর থেকে কে স্কোয়ার বাই আর, তাহলে সমান সমান এইটার মান কি বেরিয়েছিল বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে লিখবো উপরে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ডিভাইড এইটার মান কি সি বাই এ, তাহলে এখানে লিখবো সি বাই এ। দেখো বন্ধুরা চলে এসছে, কে স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে আর প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই আর ইকুয়ালস টু, এখানে এইটা কি ভাগ, তো এইটাকে ভাগটাকে আমি যেভাবে লেখা আছে সেইভাবে ভাগের আকারে লিখি, ঠিক আছে, ভাগ। যখন এরকম জটিল জিনিস থাকবে না তখন তোমরা এইভাবে সহজভাবে ভেবে নেবে যে এটা তো ভাগ আছে, তাহলে আমি ভাগ লিখি। এরপর দেখো ভাগ যদি হয় তাহলে নেক্সট স্টেপে তোমরা এই ভাগটাকে গুণ যদি লিখে দাও তাহলে এই সংখ্যাটা উল্টে যায়, তাই না, আমরা নিচু ক্লাস থেকে শিখে এসেছি উল্টে যায়। তাহলে এখানে এ আর এটা এ কেটে যায়, তাহলে কি থাকলো উপরে বি স্কোয়ার, নিচে থাকলো একটা এ আর সি অর্থাৎ এসি। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা পেলাম আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই আর ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এসি। তাহলে এটা প্রমাণিত হলো, তোমরা দেখে নিতে পারো। দেখো আর প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই আর ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এসি। এবার আমাদের বলেছে অতঃপর এর থেকে সমীকরণটি বীজদ্বয় সমান হওয়ার শর্ত নির্ণয় করো। অতঃপর মানে হলো এইটার সাহায্যে আমাদের বীজদ্বয় মানে দ্বিঘাত সমীকরণের যে দুটো বীজ, সেই দুটো বীজ যদি সমান হয় তার জন্য শর্তটা কি হবে, দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যদি সমান হয় তার শর্তটা কি হবে, এবং সেই শর্তটা আমরা জানি নিশ্চয়ই যে কোনো দ্বিঘাত সমীকরণের দুটো বীজ সমান হওয়ার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac মানটা
0, এটা আমরা জানি। কিন্তু এই মানটা আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না। আমরা এই সমীকরণটার সাহায্যে আমরা প্রমাণ করব যে এইটার মান 0 হলে তবেই এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ কি হবে, সমান হবে। এটা আমাদের কিন্তু প্রমাণ করতে হবে, এটা আমরা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? তো কিন্তু এখানে বলছে অতঃপর মানে হলো যে সমীকরণটা আমরা এক্ষুনি প্রমাণ করলাম এটার সাহায্য নেব, এটার সাহায্যে আমি প্রমাণ করব যে বি স্কোয়ার মাইনাস 4ac মান 0 হলে তবেই বীজ দুটি সমান হবে। আচ্ছা, দেখো কিভাবে করছি। দেখো, প্রদত্ত বীজ দুটির অনুপাত, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, হ্যাঁ, বীজ দুটির অনুপাত 1:r, 1:r। এখন যদি বীজ দুটি সমান হয় তবে তাদের অনুপাত হবে, অর্থাৎ বীজ দুটোর অনুপাত হবে 1:1। কেন বন্ধুরা, একটু বলে দিই। দেখো, এক্স এর যে দুটো মান তাদেরকে আমরা বলি বীজ। তো ধরে নাও এক্স এর একটা মান 5 আর একটা মান 5, তাহলে তাদের অনুপাত কত হবে, 5:5। এর অর্থ হচ্ছে 1:1। তো যখনই দুটো বীজ সমান হবে তখন তাদের অনুপাত সবসময় 1:1 হবে। তাহলে এই অনুপাতটার সাথে 1:r এর অনুপাত যদি তুলনা করি তাহলে আমরা কি পাবো, আর এর মান কত পেলাম। তাহলে এবার লিখব, অতএব r ইকুয়ালস টু 1 হবে, তাই না? বীজ দুটো অনুপাত 1:r, কিন্তু যদি বীজ দুটো সমান হয় তবে তাদের অনুপাত হবে 1:1। তাহলে এই অনুপাতের সাথে এই অনুপাত আমরা যদি তুলনা করি তাহলে আর এর মান পাচ্ছি 1, ঠিক আছে? এখন r + 1 হোল স্কোয়ার বাই r ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এসি, ঠিক আছে, হলে r ইকুয়ালস টু 1 বসিয়ে পাই, হলে মানে এটা তো আমরা জানি, এটা তো প্রমাণ করলাম, তাই না? এটা সত্যি, এটা আমরা জানি যে এটা সত্যি। তাহলে এই সমীকরণে আমরা আর এর জায়গায় 1 বসাবো, 1 বসিয়ে পাই। তাহলে 1টা বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে 1 + 1 হোল স্কোয়ার বাই 1 ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এসি। তাহলে 1 + 1 হোল স্কোয়ার মানে 2 এর হোল স্কোয়ার, আর নিচে 1 থাকলে লেখার দরকার নেই, বি স্কোয়ার বাই এসি। তাহলে এখানে কত হচ্ছে 4 হচ্ছে, এদিকে হচ্ছে বি স্কোয়ার বাই এসি। এবার কোনাকুনি গুণ করো, 4 এর নিচে 1 আছে, তাই না? কিছু নেই মানে 1 আছে। তাহলে 1 এর সাথে বি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার, আর 4 এর সাথে এসি গুণ করলে 4ac। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। তাহলে এটাই হচ্ছে শর্ত, এটিই হলো প্রদত্ত দ্বিঘাত সমীকরণের দুটি বীজ সমান হওয়ার শর্ত। তাহলে যেহেতু প্রশ্নটাতে অতঃপর দিয়েছিল, তো অতঃপরের মানে এইটাকে ব্যবহার করে আমাদের প্রমাণ করতে হবে, মানে শর্তটা বার করতে হবে। তো আমরা এটাকে ব্যবহার করলাম, ঠিক আছে? তো ব্যবহার করে আমরা এটা প্রমাণ করলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac মান 0 হলে সমীকরণটি বীজ দুটি সমান হবে। ঠিক আছে, আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। চলো।